গতদিন কতটুকু করেছিলাম লাস্ট? রৈখিক পর্যাবৃত্ত গতি, লিনিয়ার পিরিয়ডিক মোশন। এটা সংজ্ঞা হয়েছিল খালি দিয়ে একটা দেখ, লিনিয়ার পিরিয়ডিক মোশন বা রৈখিক পর্যাবৃত্ত গতি, এটা গতদিন লাস্ট আমরা ক্লাস করেছিলাম। রৈখিক পর্যাবৃত্ত গতি কাকে বলতে গিয়ে আমরা বুঝেছিলাম যে সরল দোলকের ক্ষেত্রে, অর্থাৎ একটা আলম্ব বিন্দু থেকে একটা দড়ি বা সুতো দিয়ে একটা বস্তুকে বাঁধলাম, বাঁধার পর এখানে নিয়ে এসে ছাড়লাম, সেই স্থির থাকবে। কিন্তু যদি বস্তু থাকে তাহলে, যদি আমি মানুষ থাকি তাহলে স্থির থাকা সম্ভব নয়, কারণ আমি শ্বাস প্রশ্বাস নিলে আমি ধীরে ধীরে দুলবো। যদি কোনো বস্তুকে বেঁধে দিই সে কিন্তু স্থির থাকবে। তারপরে যদি তাকে আমি টেনে সামান্য সরণ করি, যতটুকু করবো এইদিকে ততটুকু কিন্তু ভাগবে, অর্থাৎ সে একই পথ বরাবর কিন্তু পর্যাবৃত্ত গতিতে দুলতে থাকবে। এই পর্যাবৃত্ত গতিটাকে তখনই আমরা কিন্তু যে রৈখিক বলতে পারবো যখন এর দোলন যাত্রা পথটা একটা রেখার মতো মনে হবে। কখন রেখার মতো মনে হবে সেটাতে বলেছিলাম, সামান্য বিস্তার করলে, সামান্য সরণ করলে এইদিকে সামান্য আসবে, এইদিকে সামান্য নিয়ে গেলাম তাহলে এইদিকে সামান্য আসবে, তাহলে এইটুকু দূর থেকে দেখে কার মতো মনে হচ্ছে? রৈখিক পর্যাবৃত্ত গতি। জায়গাগুলো কনসেপ্ট আবার ক্লিয়ার হবে নিবি যে রৈখিক পর্যাবৃত্ত গতিটাই আমাদের সিলেবাসের মূল পাঠ, বা সেটাকে নিয়ে বিস্তারিত আলোচনা আজকে। এই রৈখিক পর্যাবৃত্ত গতির দুটো প্রচলিত রূপ আছে, বা দুটো মেন রূপ। একটা হচ্ছে দোলন, আর একটা হচ্ছে কি কম্পন বা অসিলেশন, স্পন্দন। দেখ, দোলন একটা আলাদা কথা, কম্পন আর অসিলেশন এরা স্পন্দন কিন্তু একই কথা। এরা কার রূপ? রৈখিক পর্যাবৃত্ত গতির। এই জায়গাতে দেখবি যে স্যার প্রশ্ন, দোলন, কম্পন, স্পন্দন জিনিসটা কি? এরা একে অপরের সমার্থক শব্দ। দোলনটাই কখনো কম্পনে রূপান্তরিত হবে বা স্পন্দনে রূপান্তরিত হবে। জেনে রাখবি যে ধর একটা কণা, তার যাত্রাপথ, ধর একটা কণা এই যাত্রাপথে যাতায়াত করছে, এই যাত্রাপথে যাতায়াত করছে, যদি স্লোলি করে তাহলে সেটা হয়ে যাবে দোলন। দোলন থেকে এসছে দোলনা, আমার দিকে দেখার চেষ্টা করবি, দোলন থেকে এসছে কি দোলনা। দোলনাকে কোনোদিন দেখেছিস যে ফাস্টলি মুভ করতে? কিরকম যাবে? ধীরে 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 যাবে। রাস্তা বানাতে কে কে দেখেছিস? হাইওয়ে একটা মেশিন থাকে যেটা মাটিকে বসানোর জন্য এইভাবে কাঁপবে সবসময়, দেখেছিস? ভাইব্রেটিং সিস্টেম। তার শক্তি দোলনা চাইতে বেশি থাকে না কম থাকে? আমি বললাম যে দোলন কাকে বলে সংজ্ঞায় যাচ্ছি। দোলন হচ্ছে যে পর্যাবৃত্ত বিশিষ্ট কোনো কণা, পর্যাবৃত্ত গতি বিশিষ্ট কোনো কণা বলতে তাকেই বোঝানো হয় যে কণা নির্দিষ্ট সময়ের ব্যবধানে একই পথে কি করবে? যাতায়াত করবে, অসিলেশন না, একই পথে যাবে। মানে ধর এখান থেকে এইদিকে গেল, যতটা সময় নিবে ওই পথ দিয়েই এদিকে আসবে ততটা সময় নিয়ে, তাহলে এই গতিপথটার নাম কি? অফ হয়নি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওটা অফ হবে না, লাইটটা বন্ধ হয়েছে। দেখ, তো এক্ষেত্রে আমরা দেখলাম পর্যাবৃত্ত গতি। এইদিকে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমরা এটুকু বলেছিলাম যে একদিকে গেল, ওই পথ দিয়ে ফিরে আসলো সেম সময়ে, সেটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। তো বলছে পর্যাবৃত্ত গতি বিশিষ্ট কোনো কণা একই পথে যদি যাতায়াত করে বারবার, সেটার নামই হচ্ছে দোলন। সেটার নাম কি? দোলন। আমি লিখাবো, চাপ নিবি না। তো ম্যাটারটা হচ্ছে দোলনাকে দেখবি, দোলনা রাস্তা তুলে তখন কি এরকম এরকম করে যায়, কখনো দেখেছিস? এরকম গেল, আবার ওই লাইন দিয়ে ফিরে আসবে, তারপরে আবার একটা লাইন ধরবে, ধরে তো না? এরকম হয় যে ওই জমিতে চাষ করার মতো এই দিক দিয়ে ট্রাক্টর গেল, আর ওই দিক দিয়ে এইভাবে ঘুরে আসে, কোনো দেখেছিস কোনোদিন? একই পথ দিয়ে দোলনার সিস্টেম হলো এইভাবে দুলতে 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 সামনে গেল, আবার ওই পথে দুলতে দুলতে কি হলো? সামনে আসলো। তার মানে হয়তো সে পর্যাবৃত্ত নয়, কেননা একই সময় কভার করতে পারে না। যদি দোলনাটা এখান থেকে ওখানে যেতে গিয়ে সেম সময় নিয়েছে, আবার ওখান থেকে এখানে আসতে যদি সেম সময় নেই, তাহলে এটাকে বলতে পারি আমরা কি? পর্যাবৃত্ত গতি। কিন্তু এর এই সিস্টেমটাকে বলা হয় কি? দোলন। এটা কি বলা হয়? দোলন থেকে হয়েছে কি? দোলনা। কারণ দোলনা দুলতে দুলতে হয়। দোলনা কিসে? দুলতে দুলতে একই পথে যাতায়াত করবে। গাড়িতে দেখবি বাস্তব ফিজিক্স মানে। তো ব্যাপারটা হচ্ছে
যে দোলনের ক্ষেত্রে আমরা সংজ্ঞা দিব, পর্যাবৃত্ত বিশিষ্ট কোনো কণা বা পর্যাবৃত্ত গতি বিশিষ্ট কোনো কণা একই পথে, অর্থাৎ তার একই যাত্রাপথে, বা এইভাবে কেউ বলতে পারে যেখান থেকে যাত্রা শুরু করলো কোনো এক জায়গায় গেল, আবার সেই জায়গা থেকে আগের অবস্থায় ফিরে আসলো। এতটুকু ভাষা ভারী লাগবে বলতে, তাহলে বলবো একই পথে বারবার যাতায়াত করবে, এই ঘটনাটার নাম কি হবে তাহলে? দোলন। চট করে লিখে ফেল, দোলন কি? আগে লিখবি যে লিনিয়ার পিরিয়ডিক মোশন বা রৈখিক পর্যাবৃত্ত গতির দুটি রূপ, যথা নাম্বার 1 আর নাম্বার 2। রৈখিক পর্যাবৃত্ত গতির বা লিনিয়ার পিরিয়ডিক মোশন এর দুটি রূপ, কি কি বললাম? দোলন, আর 2 নম্বর হচ্ছে কম্পন বা স্পন্দন। কম্পন বা স্পন্দন। এবার দেখ দোলন, কম্পন, স্পন্দন, তাহলে এক্ষেত্রে দোলন কি? তাহলে এবার সংজ্ঞাটা লিখ। ভাষায় বুঝে গেছিস, দোলনটা কি? এবার সংজ্ঞায় লিখ। দোলন কাকে বলে? চাপ নেই, চল, লাগবে না। দোলন কাকে বলে বল? পর্যাবৃত্ত গতি বিশিষ্ট কোন কণা, পর্যাবৃত্ত গতি বিশিষ্ট কোন কণা একই পথে বারবার যাতায়াত করাকে কি বলা হয়? দোলন। বৈবাহিকভাবে বিভিন্ন ভাষা লেখা থাকতে পারে, চাপ নিবি না, তাকে বলা হয় দোলন। তাহলে দেখ, এটা আবার লিখিস না, তাহলে দেখটাকে দোলন, কম্পন, স্পন্দন এরা একে অপরের কি সমার্থক শব্দ। কম্পন কখন হবে, দোলন কখন হবে? যখন ওই পর্যাবৃত্ত বিশিষ্ট কোনো কণা বা সরল দোলগতি সম্পূর্ণ কোনো কণা বা সরল দোলকের কোনো কণা, সরল দোলকটাও তো পর্যাবৃত্ত গতিতে দুলে, কতদিন বলেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে এই পর্যাবৃত্ত বিশিষ্ট কোনো কণা একই পথে বারবার যাতায়াত করবে। যদি স্লোলি করে তাহলে সেটার নাম কি বললাম? দোলন। যদি জোরে করে, মানে একবারে ফাস্টলি মুভ করছে, তাহলে সেটা কি বলবো? কম্পন। যেমন দেখ, আমরা জানি কম্পাঙ্ক কম্পন থেকে এসছে, কম্পনের কম্পাঙ্ক, কম্পনের কম্পাঙ্ক, কম্পাঙ্ক সমান আমরা জানি 1/t, মানে পর্যায়কাল। এটা জানিস তো তোরা? পর্যায়কাল যদি বেড়ে যায়, পর্যায়কাল মানে কি? একবার সম্পূর্ণ যাতায়াত করতে যেটা সময়, একটা পূর্ণ পর্যায় কাকে বলে? মানে ধর আমি এখান থেকে হাঁটতে শুরু করেছি, ওখানে গেলাম, আবার এখানে ফিরে আসবে, এটাকে বলা হয় পূর্ণ পর্যায়। এটা কি বলা হয়? এইটুকু যেতে আসতে যে সময়টা লাগলো, মানে এই কোণাটাকে এখান থেকে ছাড়লাম, এইদিকে আসলো, আবার এখানে গেল, যে সময়টা লাগবে সেটা হলো পর্যায়কাল। যদি আমাকে এখান থেকে ওখানে যেতে আবার ওখান থেকে এখানে আসতে যদি সময়টা বেশি নেই, তাহলে পর্যায়কাল কি হবে? পর্যায়কালটা বেশি, সময় বেশি মানে তো পর্যায়কাল, সময়টা তো পর্যায়কাল, সময় পর্যায়কাল। কারণ এখান থেকে আমি ওই ঘরের লাস্ট পর্যন্ত গেলাম, আবার ওখান থেকে এখানে ফিরে আসবো, তাহলে এটা হলো পূর্ণ দোলন। এটা কি বলা হয়? একটা পূর্ণ দোলন কমপ্লিট হলো। তাহলে এই পূর্ণ দোলন কমপ্লিট করতে আমাকে যতটুকু সময় লেগেছে সেটাকে বলা হয় কি? পর্যায়কাল। সেটাকে বলা হয়। এখন এটা যদি আমি কমপ্লিট করতে পারি, এখান থেকে যাব ওখানে, আবার ওখান থেকে ফিরে এখানে আসবো, যদি আমাকে 10 মিনিট লাগে, তাহলে আমি যত জোরে হাঁটছিলাম, যদি এখান থেকে ওখানে যেতে আর ওখান থেকে এখানে আসতে 10 ঘন্টা সময় লাগে, তাহলে আমি জোরে হাঁটবো না স্লোলি হাঁটবো? স্লোলি হাঁটছি। তার মানে বলছে যখন পর্যায়কাল টাইমটা যখন বেশি হয়ে যাচ্ছে, তখন আমার যাত্রাপথের গতিপথটা স্লো হচ্ছে। এই স্লোটাই হচ্ছে দোলন। বুঝতে পেরেছিস না? পারছিস বল।
যখনই পর্যায়কাল বেড়ে যাবে, মানে একটা যাত্রাপথের কোনো বিন্দু থেকে যাত্রাপথ শুরু করলাম, এখান থেকে ওখানে গেলাম, আবার ওখান থেকে এখানে আসলাম, এইটুকু যাতায়াতে যদি সময় খুব কম লাগে তাহলে আমাকে জোরে যেতে হবে। বুঝতে পারিস না পারিস না? যদি এইটুকু যাতায়াতে যদি সময় কম লাগাতে হয় তাহলে আমাকে ফাস্টলি মুভ করতে হবে। তার মানে কি, আমি তখন আর দোলন নয়, তখন সেটা হয়ে যাবে কি, কম্পন। তাহলে পর্যায়কাল যখন বেড়ে যাচ্ছে, মানে যেতে আসতে সময় যখন বেড়ে যাচ্ছে, তার মানে আমি স্লোলি হাঁটছি। আর যখনই পর্যায়কাল বেড়ে গেল তখন কম্পাঙ্ক কি হয়ে যাবে, কমে যাবে, শক্তিটা কি হয়ে যাবে, কমে যাবে। আমি আস্তে আস্তে হাঁটবো যাবো, তাহলে আমাকে যা শক্তি লাগবে আমি জোরে যাব, শক্তি বেশি না কম, বেশি লাগবে। তার জন্য বলছে পর্যায়কাল বেড়ে গেলে শক্তি কি হয়ে যায়, কমে যায়। কম্পাঙ্ক হল এক প্রকার শক্তি। তার জন্য বলছে যে স্লোলি মুভ করবে পর্যাবৃত্ত বিশিষ্ট কোনো কণা, অর্থাৎ এই কণাটা মুভ করছে এই পথে, তার জন্য এই পথটা হলো পর্যাবৃত্ত পথ, কারণ একই সময় যাতায়াত করছে। এই কণাটাকে বলা হয় দোলন কণা, এই কণাটাকে বলা হয় সরল দোলকের ক্ষেত্রে পর্যাবৃত্ত বিশিষ্ট কোনো কণা, এটার নাম। তাহলে এই কণাটা, এই যে কণাটা স্লোলি মুভ করলে সেটার নাম হলো কি, তাহলে দোলন। বা সোজা কথায় বৈবাহিকভাবে যদি আসে দোলন আর কম্পনের পার্থক্য বলো, তাহলে বলবি পর্যাবৃত্ত বিশিষ্ট কোনো কণা যদি যদি তার পর্যায়কাল বেড়ে যায় তাহলে কম্পাঙ্ক কি হবে, কমে যাবে, তখন সেটি দোলনের মতো আচরণ করবে। বুঝতে পারলি না পারলি না? এবার কম্পন কি জিনিস দেখ। তাহলে কি হবে, পর্যায়কাল কমে যাবে, শক্তি বেড়ে যাবে, তখন কম্পাঙ্ক কি হবে, বেড়ে যাবে। একটা মানুষকে দেখবি প্রচুর পরিমাণে কোনো জিনিসে ঠেলা দিচ্ছে শক্তি দিয়ে, তখন দেখবি বডি কাঁপতে শুরু করে, করে না করে না? কারণ প্রচুর শক্তি দিচ্ছিস, তার মানে পার সেকেন্ডে শক্তি বেশি যাচ্ছে, পর্যায়কাল কমে গেছে, তখন তো কম্পন তৈরি হবে। যেমন তোকে বাস্তব এক্সাম্পল দিচ্ছি, আমি যখন স্লোলি হাঁটবো তখন আমার বডিতে ভাইব্রেট দেখতে পাবি তোরা? পাবি না। যখন আমি জোরে মুভ করবো তখন বডি কিন্তু এরকম কাঁপবে। ট্রেনকে দেখেছিস, স্লোলি যাচ্ছে বডি ঝাঁকছে কম, ট্রেন যখন যত ফাস্ট ঝড়ের বেগে চলবে ট্রেন কিন্তু একটা এইভাবে ঝাঁকুনি দেয়, এটা হলো কম্পন বা কম্পন। তার মানে দোলনটা কম্পনে রূপান্তরিত হবে যদি পর্যায়কাল কমে যায়। বুঝতে পারিস না পারিস না? যদি পর্যায়কাল কমে যায় তাহলে দোলনটা কিসে হলো, কম্পন বা অসিলেশন। যদি পর্যায়কাল বেড়ে যায় তাহলে সেটা কি হবে, দোলন হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে না বাকি থাকছে কোনো জায়গায়? বুঝতে পেরেছিস? এতগুলো ডিটেল কিন্তু তুই ক্লাস পাবি না কোথাও, ব্যতিক্রম আমাকে ছাড়। তখন বলিস আর কেউ নেই তাহলে পৃথিবীতে, কেন এতটা দেবে না, এতটা দেওয়ার মতো মিশনের মানে সময় থাকে না। সময় ঠিক থাকে, কিন্তু যারা প্রপারলি মিশনে পড়ায় তাদের ক্ষেত্রে কিন্তু এতটা ঘাঁটবে না, খুব কম ঘাঁটবে। তাহলে আমরা দোলন আর কম্পনের মধ্যে বুঝতে পারলাম। দেখবি যে কম্পনে আমি কি বললাম, পর্যায়কাল কমে যাবে, এটা কি হবে। এবার রাস্তা বানাচ্ছে, হাইওয়ে রাস্তা, শুধু দোলনা ব্যবহার করে না, ওখানে একটা ভাইব্রেটিং মেশিন ব্যবহার করে, দেখেছিস কোনোদিন? এবার প্রচুর কাঁপবে, কিন্তু ওর আশেপাশে দাঁড়িয়ে থাকবে, তোকেও কাঁপাবে, এরকম এরকম কাঁপবে আর ভাইব্রেট করে মাটিকে নিচে বসাবে। ওখানে কি হয়, যে রাস্তা বানাতে গিয়ে দোলনা অতটা বসাতে পারে না। দোলনা কি করে রাস্তাটাকে লেভেল ভাবে তুলবে, আর ভাইব্রেট মেশিন কি মাটিকে কাঁপিয়ে কাঁপিয়ে নিচে বসাবে শক্ত করার জন্য, তখন লাগে কি, ভাইব্রেটর মেশিন বা ওটা একটা মেশিন। তাহলে ওর কি থাকে, কম্পাঙ্ক বেশি থাকে। কি থাকে, মানে দোলনা 1 সেকেন্ডে যতটুকু যাতায়াত করবে ওই 1 সেকেন্ডে অনেকবার করবে, এরকম ভাইব্রেট করবে। তার জন্য ছাদে যে ভাইব্রেটর মেশিন ব্যবহার করা হয় সেটা কেমন হয়, কাঁপতে আসে, এরকম হয় না? তার এটাই হচ্ছে গল্প, কম্পন। ফ্যান চালু করবি, ফ্যান যখন স্লোলি মুভ করছে, এরকম এরকম করে মুভ করছে, তখন সেটা হলো দোলন। যখন ফ্যানটাকে 5 স্পিডে দেবে, ফ্যান দেখবি কাঁপবে। দেখ দিয়ে দেখ, ট্রাই কর, কোনটা আছে, এটাই তো। কই রে, তার নিচে প্র্যাকটিক্যাল কর, সব কিছু প্র্যাকটিক্যাল। দেখ এখন এটা দোলন, ফ্যান কাঁপছে কি, আবার শুরু হয়ে গেল। এবার দেখ ধীরে ধীরে জোরে হোক দে, ফ্যান কাঁপছে কিনা সবাই দেখ, ভালো করে দেখবি। তোদেরটা দেখতে পাস না, তোরা নিজেরটা দেখ, সুইচ কোনটা, আর ঠান্ডা লাগবে, প্র্যাকটিক্যাল করে দেখতে কি আছে। দেখ এখন এখন কাঁপছে কি, এবার দেখ একটু পর দেখ, কাঁপছে রে, কাঁপে না, ব্যাস বন্ধ করে দিচ্ছি। ভালো ফ্যানও কাঁপবে, তুলনামূলকভাবে কাঁপবে, কেউ কম তো কেউ বেশি। তার মানে জেনে রাখ, যখনই প্রথমে স্লোলি ঘুরছিল মানে তার সময়টা কি লাগছিল, একটা পাক খেতে সময় বেশি লাগছিল, সেটা হলো পর্যায়কাল। পর্যায়কাল যখন বেশি ছিল, কম্পন কি ছিল, তখন সেটা কম্পাঙ্ক হয়, সেটার নাম হলো কি, দোলন। যখনই স্পিডলি মুভ করতে শুরু করলো তখন কম্পাঙ্ক হয়ে গেল, পর্যায়কাল তখন সেটা হয়ে গেল কি, আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে সরল দোলনের দুটি রূপ কি বললাম, একটা হচ্ছে দোলন আর একটা হচ্ছে কম্পন বা অসিলেশন। যদি স্লোলি মুভ করে তাহলে সেটাকে বলবো কি, এটা বই গ্রাম্য ভাষা তোকে বোঝানোর ক্ষেত্রে তুই বলবি কি
পর্যায়কাল যদি বেশি হয় তাহলে সেটা হলো কি দোলন। আর যদি পর্যাবৃত্ত বিশিষ্ট কোনো কণার পর্যায়কাল যদি কমে যায়, তার মানে খুব দ্রুত গতিতে ঘুরবে, তাহলে সেটা কি হয়ে যাবে কম্পন। তাহলে দোলনের সংজ্ঞা লিখিয়েছে কি? দোলন লিখায়নি? লিখে দিচ্ছি, নিচে স্টার দিয়ে লিখে রাখে, এগুলো কাজে দেবে স্টার দিয়ে। যদি পর্যাবৃত্ত বিশিষ্ট কোনো কণার, যদি পর্যাবৃত্ত গতি বিশিষ্ট কোনো কণার পর্যায়কাল বেশি হলে, পর্যায়কাল বেশি হলে সেটি দোলন হিসাবে গণ্য হবে। দোলন হিসাবে গণ্য হবে। সেকেন্ড স্টারে লিখে রাখ, পর্যাবৃত্ত গতিবিশিষ্ট কোন কণার বৃত্ত গতিবিশিষ্ট কোন কণার পর্যায়কাল কমে গেলে কম্পাঙ্ক বেড়ে যাবে। পর্যায়কাল কমে গেলে কম্পাঙ্ক বেড়ে যাবে, তখন সেটি কিসে রূপান্তরিত হবে? কম্পন বা অসিলেশন বা স্পন্দনে রূপান্তরিত হবে। স্পন্দন ইংরেজি হচ্ছে অসিলেশন। অসিলেশনের বানান হচ্ছে OSCILLATION, অসিলেশন। কি স্যার? পর্যায়কাল কমে গেলে কম্পাঙ্ক বেড়ে যাবে, তখন সেটি কম্পন হিসাবে গণ্য হবে। কোনো জায়গায় বুঝতে কি অসুবিধা থাকছে? আশা করি বিন্দু পরিমাণ থাকবে না। ছোট ভাই বোন যদি হয় তাদেরকে বোঝাতে পারবি তো এইভাবে বিস্তারিতভাবে দোলন কি কম্পন কি তাকে বাস্তবতাতে নিয়ে গিয়ে তাকে যেভাবে বুঝাতে হয়, যেভাবে তুই সক্ষম হবি, যেন তোকে বলতে না পারে আমি বুঝতে পারিনি, আর যেন ভবিষ্যতে মান সম্মান যেন ড্যামেজও না হয় যে সায়েন্স নিয়ে পড়ে ভবিষ্যৎ নষ্ট করেছি। বুঝতে পারলি তো? দ্বিতীয় চল, আমরা দোলন সম্পর্কিত কতগুলো রাশিকে আমরা জানবো, বা সাম ইম্পর্ট্যান্ট কোয়ান্টিটিজ অ্যাবাউট অসিলেশন বা দোলন সম্পর্কে। তাহলে বলছে সাম ইম্পর্ট্যান্ট কোয়ান্টিটিজ অ্যাবাউট অসিলেশন। পয়েন্ট কর চট করে। কিছু প্রয়োজনীয় রাশি বা সংজ্ঞা আমরা শিখব দোলন কম্পন এগুলো সম্পর্কিত। তার ফার্স্ট পয়েন্ট তোরা করবি পূর্ণ দোলন, যেটাকে বলা হয় কমপ্লিট অসিলেশন। কমপ্লিট অসিলেশন বা পূর্ণ দোলনটা কি? চটচট করে লিখবি, লিখাতে সময় কম নেই, বোঝাতে সময় বেশি নেই। বুঝতে যত নিতে পারিস, কিন্তু লেখার সময় ফার্স্ট লিখবি, তাহলে আমি ক্লাসটা টেনে নেব। কমপ্লিট অসিলেশন জিনিসটা কি? পূর্ণ দোলন। পূর্ণ মানে কি? একাংশ। পূর্ণ মানে কি? একাংশ। এখন দেখ, আমি এখান থেকে হাঁটতে শুরু করলাম, ধর চেয়ারের কাছ থেকে হাঁটতে হাঁটতে আমি যাব, স্লোলি হাঁটছি, তাহলে এটা দোলন। হাঁটতে হাঁটতে ওখানে গেলাম, ধর আর গেলাম না, আবার ওখান থেকে হেঁটে আমি ওখানে যাবো, তাহলে এটাকে বলা হয় পূর্ণ একটা কাজ। বলা হয় না? হয় না? একটা বৃত্তের ক্ষেত্রে ধর একটা বৃত্ত নিলাম, তুই এখান থেকে হাঁটতে শুরু করলি এই দিক বরাবর, এখানে আসলি মানে কতটুকু হেঁটেছিস? অর্ধাংশ কাজ করেছিস। আবার যখন সম্পূর্ণ এখানে চলে আসলাম, কি বলা হয়? পূর্ণ কাজ করেছিস একটা। তার মানে বলছে পর্যাবৃত্ত গতিবিশিষ্ট কোনো কণা বা পর্যাবৃত্ত গতি সৃষ্টি করবে এমন কোনো কণা বা দোলন সৃষ্টি করবে এমন কোনো কণা আমি সৃষ্টি করছিলাম। আমি কণা দোলন করছিলাম, স্লোলি মুভ করছিলাম। আমি কম্পন হয়েছিলাম যখন আমি জোরে মুভ করছিলাম।
তো বলছে পর্যাবৃত্ত বিশিষ্ট বা দোলন বিশিষ্ট কোনো কণা বা দোলন কণা যাত্রাপথের কোনো বিন্দু থেকে শুরু করে কোনো একটা বিন্দুতে গেল, আবার সেই পথে তার আগের অবস্থায় ফিরে আসলো, এই ঘটনাটাকে বলা হয় কি? পূর্ণ লিক চক্র। পর্যাবৃত্ত গতিবিশিষ্ট কোনো কণা, এখানে বিভিন্ন স্যারকে এইভাবে লিখতে পারে, দোলন কণা বলতে পারে, বুঝতে পারলি ভাষাটা? একই জিনিস। পর্যাবৃত্ত গতিবিশিষ্ট কোনো কণা তার যাত্রাপথের কোনো বিন্দু থেকে শুরু করে কোনো একটি বিন্দুতে গিয়ে আবার সেই পথে আগের বিন্দুতে ফিরে আসে, এই ঘটনাকে বলা হয় পূর্ণ দোলন। এই চ্যাপ্টার থেকে কম্পিটিটিভ এক্সামে প্রচুর কোশ্চেন আছে, যেখানে আমি ফোকাস করাবো, তোদেরকে করাবো, তবে ক্যালকুলেশনে ঢুকবে তখন। এখন তো থিওরিটিক্যাল পার্ট চলছে। পূর্ণ দোলন বলা হয়। তুই এদিক থেকে লিখতে লিখতে ওইদিকে কেন যাচ্ছিস? খাতাটা তো এইদিকে আসবে আশা করি, তুই উল্টো দিকে যাচ্ছিস যে, কারণ মানে এই খাতার প্রথম দিক থেকে অন্য স্যার করাচ্ছে, তুই যেহেতু মরে যাবি যে নিজেকে পড়তে উল্টো লাগবে না। এক কাজ করবি, তুই একটা মিডিলে আইডিয়া করে নিবি যে এতটুকু আসতে পারে, সে কম বেশি হোক দুই একটা পেজ, তারপর এদিকে লিখতে যাবি, তো তোকে পড়তে ভালো লাগবে। তুই উল্টো দিকে দেখবি, তখন তোকে খারাপ লাগবে। হ্যাঁ, না বাংলা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তুই একটা ধারাবাহিক রাখবি কিনা ভালো লাগবে। আর আমার কাছে প্রশ্ন হচ্ছে, বিভিন্ন স্যারের জন্য আলাদা সেপারেশন খাতা রেখে দে না, সবথেকে বেটার ভালো। 4টা খাতা থাকলো তো কি হলো, নোট সেপারেশন থাকলো, বা তুই একটা আইডিয়া করে নিলি, কম বেশি হতে পারে, হোক অসুবিধা নেই। আগে 10 পেজ ছেড়ে দিলি বা আগে পরে করে নিলি, যে কোনো স্যার একটা চ্যাপ্টার পড়াবে, তো সেই পড়াতে গিয়ে তুই ওই চ্যাপ্টারটাকে অন্য খাতায় তুলে নিবি, সেটা কোনো ব্যাপার না। উল্টো হয় পড়তে হবে, নিজেকে খারাপ লাগবে। তো দেখ, কমপ্লিট অসিলেশন আমরা পড়লাম, পূর্ণ দোলন পড়লাম। এবার যদি বলা হয় পূর্ণ দোলন কাল কাকে বলা হয়, বা দোলন কাল মানে একটা পূর্ণ দোলন সম্পন্ন হতে যে কাল মানে কি, এটা বোঝানোর কোনো ব্যাপার নেই, লিখ দোলন কাল, যেটাকে বলা হয় টাইম পিরিয়ড বা পর্যায়কাল, একই কথা। দোলন কাল ইংরেজি হচ্ছে টাইম পিরিয়ড। এখন ধর কোয়েশ্চেন আসলো, দোলনকাল আমি লিখে রাখলাম, আর পরীক্ষায় চলে এসে পর্যায়কাল কাকে বলে, ছেড়ে আসিস না কিন্তু, একই জিনিস। তার মানে লিখে দে, একটি পূর্ণ দোলন সম্পন্ন হতে পর্যাবৃত্ত গতিবিশিষ্ট কোনো কণার যে সময় লাগে, কি লিখলি না, আগে করে দিলি যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল বা দোলনকাল বা টাইম পিরিয়ড, একই জিনিস। এটাই প্রথমে বসার একটা সুবিধা, আমি ভুলগুলো দেখতে পাবো, আর পিছনে যাদের আছিস ফল থাকে, তার জন্য মাঝে মধ্যে একটা রোটেশনাল বসার চেষ্টা করিস। তারপরে দোলনকালের পরে যেটা আমরা পয়েন্ট করব সেটা হচ্ছে কম্পাঙ্ক। দোলনকালের পরে যেটা পয়েন্ট করবি সেটা হলো কম্পাঙ্ক। কিছুক্ষণ আগে সম্পর্কটা কি দেখলি তোরা বল?
ভাষায় কিভাবে বুঝাবি যে স্যার কম্পাঙ্ক কি জিনিস? দেখ কম্পাঙ্ক বলতে দেখ আমি গ্রাফটাকে বুঝাচ্ছি। এখানে আসলো আবার এখানে আসলো, দেখ যাত্রা শুরু করেছিল এখান থেকে, এখানে গেল মানে অর্ধবৃত্ত, আবার এখানে ফিরে আসলো মানে ফুল। এটা পুরোটা হচ্ছে পূর্ণ দোলন, আর এইটুকু যেতে যা সময় লেগেছে সেটা হলো পর্যায়কাল। আর এইগুলো 1 সেকেন্ডে যতবার কমপ্লিট করবে সেটাকে বলা হয় কম্পাঙ্ক। তার মানে এভাবে বোঝায়, সামনে বলছে একটা ব্যক্তি তার বৃত্তপথে মানে পর্যাবৃত্ত গতিতে ঘুরবে, এখান থেকে যাত্রা শুরু করলো, এখানে এসে আসলো, কবার হলো? আবার আসলো দুবার। তো বলছে 1 সেকেন্ডে একবার ঘুরতে যদি 1 সেকেন্ড লাগে, বা যদি 1 সেকেন্ডে 5 বার ঘুরে, যদি 1 সেকেন্ডে 10 বার ঘুরে, তাহলে তার কম্পাঙ্ক 10, তার কম্পাঙ্ক 5। মানে বলছে একক সময়ে বা 1 সেকেন্ডে পর্যাবৃত্ত গতিবিশিষ্ট কোনো কণা যতবার আবর্তন করবে, পূর্ণ যতবার করবে সেটা হলো কি তাহলে কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক মানে এটাই বলবো, পর্যাবৃত্ত গতিবিশিষ্ট কোনো কণা বা পূর্ণ দোলন সৃষ্টিকারী কোনো কণা 1 সেকেন্ডে যতবার আবর্তন করবে সেটা হলো তার কম্পাঙ্ক। লিখ পর্যাবৃত্ত গতি বিশিষ্ট কোনো কণা এক সেকেন্ডে যতবার আবর্তন করে সেই সংখ্যাটাকে বলা হয় কম্পাঙ্ক। এটাকে টিচাররা বনা ভাববে, লটাকে চেঞ্জ করবি, একটু চেঞ্জ করবি, এবার ঠিক আছে। বলা হয় কি তাহলে দেখ এখানে ভাষাটা দেখ, কম্পাঙ্ক মানে একটা সংখ্যাকে বোঝাচ্ছে। কিছুক্ষণ আগে বললাম আমি কম্পাঙ্ক এক প্রকার শক্তি। আমি বললাম 1 সেকেন্ডে যদি একবার ঘুরে তাহলে যা সময় লাগবে 1 সেকেন্ডে 50 বার ঘুরলে আবর্তন সময়টা কম লাগবে না বেশি লাগবে? ভাষা হলে বুঝতে পারলি না। মানে 1 সেকেন্ডে একবারই ঘুরছিল, বাবার একবার ঘোরার ক্ষেত্রে যে সময়টা লেগেছিল, এবার যদি 1 সেকেন্ডে 50 বার ঘুরে তাহলে একবারে সময় বেশি লাগবে না কম লাগবে? তার জন্য বলছে যখন বেশি বার ঘুরছে কম্পাঙ্ক বেড়ে যাচ্ছে, যতবার ঘুরবে সেটা কম্পাঙ্ক। 100 বার ঘুরলো মানে কম্পাঙ্ক 100, মানে কম্পাঙ্ক বাড়ছে কিন্তু সময়টা কি হচ্ছে? কমে যাচ্ছে। পর্যায়কাল মানে হচ্ছে একবার ঘোরার সময়টা, একবার ঘোরার সময়টা হচ্ছে পর্যায়কাল, আর যতবার ঘুরবে 1 সেকেন্ডে সেটা হলো কম্পাঙ্ক। তার মানে 1 সেকেন্ডে যদি একবার ঘুরে তাহলে লাগবে 1 সেকেন্ড সময়, ওই 1 সেকেন্ডে যদি 50 বার ঘুরে তাহলে একবার ঘুরতে কি আর 1 সেকেন্ড লাগবে? টাইমটা কমে যাবে। তার জন্য আমাদের ইকুয়েশন বলছে কম্পাঙ্ক n সমান 1/t। টি যখন কমপ্লিট হয়ে গেল তার বাস্তব দেখবি। আর আমি কিছুক্ষণ আগে বললাম, স্যার বলবি যে স্যার আপনি বলছেন এখানে কম্পাঙ্ক একটা সংখ্যাকে বোঝাচ্ছেন, কিছুক্ষণ আগে আপনি বললেন যে কম্পাঙ্ক একটা শক্তি। এইগুলো ভুলভাল বলে যাবেন না কখনো, বাস্তবতা দেখাবেন। যেহেতু ফিজিক্স কি বাস্তব। ফ্যানটা স্লোলি ঘুরছিল, একজন দাঁড়িয়ে ফ্যানের উপরে হাত ভরবি, হাত কাটতো। ফার্স্ট মোমেন্টে যখন দিয়েছিলাম তখন তার পর্যায়কাল বেশি ছিল। যখন এখন 5-এ ঘুরছে, হাতটা ভরে থাকতো, কি হবে? হাতটা গোটা থাকবে তো না ফ্র্যাকচার হবে? আমি যাবো না, আমি তো জানি প্র্যাকটিক্যাল, আমি তো ভালো প্র্যাকটিক্যাল জানি। এই করতে গিয়ে একজন স্টুডেন্ট সানসাইনে মরছিল, ওকে আমি বলছিলাম যে কারেন্টের বিভিন্ন গল্প বুঝাচ্ছিলাম যে কারেন্ট একটা পথে যায় একটা পথে আসে। ও বলছে না স্যার, যে পথে যায় সে পথে আসে। কারেন্টের দুটো ওয়্যার থাকে, দেখ দুটো করে ওয়্যার আছে, একটা পথে যাবে একটা পথে আসবে। ও বলছে স্যার কে বললো এটা? আমি ওকে বললাম হারে গাদ্ধা, আমি বললাম হারে গাদ্ধা তুই একটা কাজ কর, ল্যাপটপে দুটো ছিদ্র আছে, সুইচ দেওয়ার সময় একদিক জ্বলবে, সুইচ বন্ধ করার সময় আরেকদিক জ্বলবে। দুটো দিক যদি জ্বলে তাহলে শর্ট সার্কিট হয়ে গেছে, মানে দুটো লাইনে কারেন্ট এসেছে, বল জ্বলবে না। তো কারেন্টের পথ আছে, সে এক পথে যাবে অন্য পথে আসবে, এটা তো তার ধর্ম। তো বলছে স্যার এটা হতে পারে না। আমি বললাম তার ধর এবার তুই। তার যেমনই ধরলো সুইচ দিয়েছে, পাড়াগুলি একটু শর্ট হয়ে গেছে, এটা হলো বাস্তব।
স্যার আপনি আগে দেখালেন না কেন? আমি যে বিশ্বাস করছি তোর মধ্যে যে বোকা নয়, আমি জানি না বাস্তবভাবে, তো তুই বিশ্বাস করবি না, হাত দেওয়া তুই মজা নিয়ে, এটা সানশাইনের ঘটনা হয়েছিল। তো ব্যাপারটা দেখ, আমি বললাম কম্পাঙ্ক যখন 1 সেকেন্ডে বেশি বার ঘুরবে, ধর প্রথমে এইরকম করে ঘুরছিল, মানে ধর 1 সেকেন্ডে একবার ঘুরেছিল, এখন কি 1 সেকেন্ডে একবার ঘুরছে? অনেকবার ঘুরছে, তার মানে তার শক্তি বেড়েছে না কমেছে? হাতটাকে ধরে দেখলে বুঝতে পারবি শক্তিটা কতটা হয়েছে। তার মানে যখন কম্পাঙ্ক বেড়ে গেল তখন শক্তি কি হলো? বেড়ে গেল। বুঝতে পারলি না? যখন স্লোলি মুভ করছিল তখন তার কি ছিল? কম্পাঙ্ক কম ছিল, শক্তি কম ছিল। যখন ফাস্ট মুভ করছে কম্পাঙ্ক বেড়ে গেল, শক্তি। কম্পাঙ্ক মানে এক প্রকার ডাজ নট ম্যাটার, চাপের কোনো ব্যাপার নেই। ক্লিয়ারলি কনসেপ্ট নিবি, যাতে করে সামনের দিনে অ্যাজ এ টিচার হিসাবে, একজন ভালো টিচার হিসাবে দাঁড়াতে পারিস। কারণ নিট, যেই মেন্স, অ্যাডভান্স যাই কর না কেন, টিচার প্রত্যেককে কি হতে হবে মাথায় রাখবি। আগে টিচার, পরে আর কিছু। কারণ তোর ছোট ভাই বোন আছে, কালকে তোকে একটা প্রশ্ন করবে যে দাদা বইয়ে লেখা আছে দোলন, কম্পন, এগুলো কি জিনিস? তখন বলবি, মাথা চুলকাতে বলবি কি ব্যাস পার। তখন তোর গোষ্ঠী উদ্ধার করে দিবে যে সায়েন্স নিয়ে পড়ি, তোমাকে দাদা আব্বা কি করেছিল, বলবে না? তো এমন কিছু জিনিস রাখতে পারিস যারা তোর ছোট ভাই বোন, তোর পাড়া প্রতিবেশী, পুরো এলাকার পঞ্চায়েতের ভাই বোন যেন তোকে সুনাম করে যে না আমি কিছু শিখেছিলাম তার কাছে, প্রত্যেকটা টার্মকে ব্যাখ্যা করে যেন জানতে পেরেছিলাম। এটাই হলো শিক্ষা। আর শিক্ষা শুধু হজ বরল করে কালো অক্ষরটি পড়লে শিক্ষা নয়। কালো অক্ষরটি পড়ে অনেক কেউ কি করে, কালো অক্ষরে যদি লেখা থাকবে বইয়ের মধ্যে দেখবি, থাকে না, সেটাকে পড়বে। ওইগুলো পড়তে যাস না, মরে যাবি, ঘুরভাট লেগে যাবে। তারপরে দেখ, পয়েন্ট ফর কম্পন বিস্তার, কম্পন বিস্তার। কম্পন বিস্তার, যেটাকে অ্যাম্প্লিটিউড বলা হয়। এই যে বানান স্যার, অ্যাম্প্লিটিউড বলা হয় কেউ, যেমন অনেক উচ্চারণ আছে দেখবি ফিজিক্সে একটু ডিফিকাল্ট আছে, হ্যাঁ অনেক উচ্চারণ আছে। তো হ্যাঁ ভালো তো দেখ, এখানে তুই ডিরেক্টলি আমাকে প্রশ্ন করতে পাবি, ওটা হচ্ছে ওয়ান ওয়ে। আশা করি আসবেন না, একটা ডিপেন্ড করে বোঝানোর উপরে, যে কোশ্চেন করার জায়গা নেই। কারণ আমি যে দীর্ঘ 7 বছর থেকে পড়াচ্ছি, আমি জানি ছাত্র কোন জায়গায় প্রশ্ন করতে পারে, তারপরে যে থাকবে না এটা নয়, থাকতে পারে, কিন্তু সাধারণত কমনলি খুব কমই উঠবে। অ্যাম্প্লিটিউড বা বিস্তার কি জিনিস? বিস্তার মানে দেখ, আমার হাত এতটুকু ছিল, এরকম করলাম, বিস্তার বেশি না কম? কেমন হলো? এটা হলো অ্যাম্প্লিটিউড, আর কিচ্ছু না, এটা হলো অ্যাম্প্লিটিউড। দেখ ছবিতে এঁকে দিব স্যার, এখানে আছে একটা কণা, এই কণাটার নাম কি? পর্যাবৃত্ত গতি সৃষ্টিকারী কণা। এই কণাকে যখন তার সাম্যাবস্থান থেকে কোনো দিকে নিয়ে গেলাম, এটা হলো অ্যাম্প্লিটিউড। সাম্যাবস্থান থেকে যতটুকু সরিয়েছি, অ্যাম্প্লিটিউড বেশি হলে সে এদিকেও বেশি যাবে, অর্থাৎ আরেকটু নিয়ে গেলাম, আরেকটু সরণ ঘটালাম, এটা হলো অ্যাম্প্লিটিউড। ধর এই যে বলে না সাবধান, বলে না, এটা কি বলা হয়? সাম্যাবস্থান বলে না? এরকম থাকবি, এটাকে সাম্যাবস্থান বলে? খ্যাপা লেলা পাগলা কেমন এটা? এরকম হয়ে দাঁড়িয়ে আছিস, একবার সাবধান, একবার সাম্যাবস্থান, একেবারে ইকুইলিব্রিয়াম স্টেট। নোনলেস এটাকে সাবধান বলে? সাবধান মানে কি? একেবারে স্টেট সাম্যাবস্থা। এবার শুরু করলি, এরকম করলি, অ্যাম্প্লিটিউড হয়ে গেল, এরকম করলি, অ্যাম্প্লিটিউড হয়ে গেল, এরকম যা করলি অ্যাম্প্লিটিউড হয়ে গেল, বিস্তার। তো ব্যাপারটা বলছে এই পজিশনে যে কণাটা ছিল সেটা হচ্ছে কি? ইকুইলিব্রিয়াম পজিশন বা সাম্যাবস্থা। যখনই সাম্যাবস্থান থেকে কোনো দিকে নিয়ে যাব বা সাম্যাবস্থান থেকে কণাটার সরণ ঘটাবো, এই যে দেখ এখানে ছিল, এইদিকে নিয়েছি, সরণ ঘটেছে না ঘটেনি? এই সরণটাকে বলা হয় অ্যাম্প্লিটিউড বা বিস্তার। তাহলে আমরা সংজ্ঞায় কিভাবে লিখবো যে বিস্তার কাকে বলা হয়, বা সরল দোলগতির ক্ষেত্রে বিস্তার কি? তাহলে বলবো দোলন সৃষ্টিকারী, আগে লিখিস না, দোলন সৃষ্টিকারী কোনো কণা বা পর্যাবৃত্ত গতি সৃষ্টিকারী কোনো কণা। আমি হয়তো পর্যাবৃত্ত বলছি বারবার, কারণ একই জিনিস বুঝাচ্ছি, বুঝতে ভালো লাগবে। কোনো বইয়ে দোলন লেখা থাকতে পারে, কম্পনশীল কণা, একই জিনিস কিন্তু এরা। তো বলছে পর্যাবৃত্ত গতিবিশিষ্ট কোনো কণা তার সাম্যাবস্থান থেকে সরণটাকে বলা হয় অ্যাম্প্লিটিউড। সাম্যাবস্থান থেকে সরণটাকে বলা হয় অ্যাম্প্লিটিউড। যদি সরণ 5 মিটার হয় তাহলে অ্যাম্প্লিটিউড 5, সরণ 10 মিটার হলে অ্যাম্প্লিটিউড 10। বুঝতে পারিস না পারিস নি? তাহলে লিখ, সরল দোলনের ক্ষেত্রে
পর্যাবৃত্ত গতি বিশিষ্ট কোন কণার সাম্যাবস্থান থেকে সরণকে কি বলা হয়? বিস্তার, কম্পনের বিস্তার। হয়েছে লেখা? আশা করি কমপ্লিট। কোনটা? সাম্যাবস্থান থেকে সরণকে বলা হয় কম্পন বিস্তার। সরণ যতটুকু হবে বিস্তার ততটুকু হবে। সরণ আরো বেশি হলে বিস্তার আরো বেশি হবে। এবার দেখ, একটা জিনিস স্টার দিয়ে তো লিখ, তারপর আমি তোদেরকে বুঝাচ্ছি। কম্পন ও দোলনের সরলতম রূপ বা সহজ একটা রূপ, তার নাম হচ্ছে সরল দোলগতি। লিখ, এটা আমি বুঝাচ্ছি। কম্পন ও দোলন এর একটি সরলতম রূপ হলো সরল দোলগতি। সরল দোলগতি বুঝতে পেরেছিস? এবার দেখ জায়গাটা, সরল দোলগতি কাকে আমি গতদিন ক্লাসে বলেছি তোদেরকে। এদিকে স্যার, গতদিন ক্লাসে বলেছিলাম সরল দোলগতি একটা পেন্ডুলাম দিয়ে বুঝেছিলাম না? বুঝাইনি এইভাবে? তাহলে এই সরল দোলগতি এক ধরনের কি পর্যাবৃত্ত গতি। আবার এই পর্যাবৃত্ত গতি রৈখিক কখন হবে? যখন সাম্যাবস্থা থেকে সামান্য সরাবো তখন রৈখিক হয়ে যাবে। রৈখিক পর্যাবৃত্ত গতি আজকেও বললাম। এবার ওরা বলছে যে দোলন আর কম্পন এর একটা সহজতম রূপ, একটা সরলতম রূপ, একটা প্রচলিত রূপ, যেটা হলো কি? তাহলে বললাম সরল দোলগতি। কারণ দেখ, সরল দোলগতি কি? এক ধরনের পর্যাবৃত্ত গতি। সরল দোলগতি যেমন ঝোলনাতে অনেক সময় আমরা আগে বাসে দড়ি বেঁধে এইভাবে ঝোলনা খেতাম না, এটাকে বলা হয় সরল দোলগতি। এটা কি বলা হয়? কারণ দেখবি তোর গল্প কম, দড়িটার রেডিয়াস যদি সেম থাকে, দড়ি যদি না বাড়ে, দড়ি যদি মানে স্প্রিং এর মতো না হয়, ইলাস্টিসিটি না হয়, দড়ি যদি না বড় হয়, তাহলে তুই যে পথে যাবি কিন্তু সেই পথেই আসবি। যে পথে যাবি সেই পথে আসা, এটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি, যদি তার আগে যেতে আসতে সেম সময়টাই লাগে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই ঘটনাটি তো সরল দোলন, এটাই কি সরল দোলন? এখান থেকে একটা আলম্ব বিন্দু থেকে সুতোয় বেঁধে একটা দড়িতে বস্তুকে ঝুলিয়ে দিলাম, এইদিকে টানলাম ছাড়লাম, এভাবে যাতায়াত করছে, তাহলে এটাই তো সরল দোলন। এটাই, আর এটাই তো পর্যাবৃত্ত গতি। একই পথে যাতায়াত করছে, যদি সেম সময়ের ব্যবধানে হয় তবে। সময়ের ব্যবধান যদি ডিফারেন্স হয় তাহলে পর্যাবৃত্ত গতি হবে না। এখন যে কণাটা যাতায়াত করছে সেটার নামই তো আমরা বলেছিলাম দোলন। কোন শর্তে হবে? স্লোলি মুভ করবে। আবার যদি একটু ফাস্টলি মুভ করে তাহলে কি হয়ে যাবে? কম্পন বা কম্পন। তাহলে আমি কি বলতে পারি না যে কম্পন, দোলন এরা কি সরল দোলগতির একটা এক্সাম্পল? বলা যায় না? যায় না? কারণ এই পুরো ঘটনাটা এইভাবে একই পথে যে যাতায়াত করবে এটার নাম হচ্ছে সরল দোলন সিস্টেম, আর এ একই পথে যাতায়াত করছে সেম সময়ের ব্যবধানে, তার জন্য এর নাম হলো পর্যাবৃত্ত গতি। আর এই যে কণাটা যে পর্যাবৃত্ত গতি সৃষ্টি করছে, যে কণাটা, সেই কণাটা যদি স্লোলি মুভ করে তাহলে তার নামই হয়ে গেল কি? দোলন। সে যদি ফাস্টলি মুভ করে তার নামই হয়ে গেল কি? কম্পন। তার মানে আমি এটাই বলতে পারি যে কম্পন, দোলন এরা সরল দোলগতিরই একটা কি রূপ। তার জন্য আমি লিখালাম, বুঝতে পেরেছিস? তার জন্য আমরা এটা লিখে দিয়েছি যে এর একটা রূপ। এবার জেনে রাখবে এই জায়গাতে, যদি আমরা সরল দোলগতির যে একটা উদাহরণ, সেটা হচ্ছে কম্পন বা দোলন বা একটা সহজতম রূপ আমরা বললাম। এখন যদি সরল দোলগতির বিভিন্ন ইকুয়েশনগুলি জানা থাকে, বিভিন্ন ইকুয়েশন, তাহলে কম্পন এবং দোলনের বিভিন্ন ইকুয়েশন থেকে কি করতে পারবি? প্রমাণ করতে পারবি। যেটা আমরা পরবর্তী ইকুয়েশন দিয়ে ঢুকবো ধীরে ধীরে, এবং খুবই ইজিলি ভাবে বুঝিয়ে দেবো, এবং তোরা ম্যাথ কিন্তু সলভ করতে পারবি। দ্বিতীয় কথা দেখ, তারপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে রেস্টোরিং ফোর্স। সম্ভবত আজকে লাস্ট ক্লাস হবে। চল পয়েন্ট কর। রেস্টোরিং ফোর্স, যেটাকে বাংলায় বলা হয় প্রত্যানয়ক বল। চট করে পয়েন্ট কর, চট করে একবারে। প্রত্যানয়ক, প্রত্যানয়ক
বল। ফিজিক্স পড়ার সময় স্যার আগে মানে বুঝতে হবে, তাহলে টপিক ক্লিয়ার হবে এবং মাথায় ইজিলি ভাবে ঢুকে যাবে। হয়েছে, লেখা হয়েছে রেস্টোরিং, RING ফোর্স, রেস্টোরিং ফোর্স, প্রত্যানয়ক বল। দেখ জায়গাটা, প্রত্যানয়ক বল মানেটা কি বোঝাচ্ছে? প্রত্যানয়ন করবে এমন একটা বল, তাকে বলা হয় প্রত্যানয়ক বল। প্রত্যানয়ন মানে কি? মানে কোনো দিকে যাচ্ছে তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনবে। কথা বুঝতে পারলি কিনা? আমি এদিকে যাচ্ছি, সবসময় আমাকে টানছে তার আগের অবস্থায় নিয়ে আসার জন্য, এই বলটার নামই হচ্ছে প্রত্যানয়ক বল। প্রত্যানয়ন করবে, প্রত্যানয়ন করবে মানে রিভার্স করবে। রিভার্স মানে কি? পিছনে ঘোরা। ভাষা কি বুঝতে পারছি ভেঙে ভেঙে? আমি কোনো দিকে যাচ্ছি, ও বলছে না তোকে যেতে হবে না, তুই যেখান থেকে গেছিলি সেখানে ফিরে আয়। ফিরে আনার জন্য যে বল কাজ করে সেটাকে বলা হয় প্রত্যানয়ক বল, রেস্টোরিং ফোর্স। যেমন ধর একটা পূর্ণ দোলন বা দোলন সিস্টেমের ছবি আঁকছি আমি, এখানে একটা বস্তু ছিল, এই জায়গাটাকে কি বলা হয়? ইকুইলিব্রিয়াম। কি বলা হয়? সাম্যাবস্থা, সাম্য অবস্থা। এদিকে দেখ ওই গল্প, সাম্যাবস্থা। এখানে সাম্যাবস্থা বস্তু নড়ছিল না, যখনই এখানে বস্তু নড়ছিল না, যখনই আমি এটাকে টানতে টানতে এইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, যখন এদিকে নড়াবো তখন বস্তুর মধ্যে একটা বল কাজ করবে যে না তোকে এখানে আসতে হবে। করবে না? করবে না? যখনই এখানে আসবে এখানে কি দাঁড়িয়ে যাবে? দাঁড়াবে না, আবার এদিকে ভাববে, তখন আবার একে টানবে, তুই এখানে এসে দাঁড়াবে। অর্থাৎ কোনো বস্তুকে বা সরল দোলন সৃষ্টিকারী কোনো কণাকে তার সাম্যাবস্থান থেকে যখন আমরা কোনো দিকে নিয়ে যাব, কোনো দিকে, সেই দিকে হোক বা এদিকে হোক, কোনো দিকে নিয়ে গেলে কণাটিকে তার সাম্যাবস্থানে আনার জন্য এক প্রকার বল কাজ করে, সেটার নামই হচ্ছে রেস্টোরিং ফোর্স। যেমন স্প্রিং, এই রেস্টোরিং ফোর্সের জন্য আমাদেরকে শক্তি লাগে। কাউকে ঝোল নাই বসে টান দিতে শক্তি লাগে না? লাগে না? তোকে শক্তি লাগছে কেন? একজন ওকে টানছে ওখানে যাওয়ার জন্য, ওর বিরুদ্ধে তোকে টানতে হচ্ছে, তার জন্যই তোকে একটা শক্তি লাগছে। ওই যে বিরুদ্ধে কাজ করছে সেই বলটার নামই হচ্ছে রেস্টোরিং ফোর্স। যেমন স্প্রিং, স্প্রিংকে টানবি, স্প্রিংটা কি ওই অবস্থায় থাকবে না আগের অবস্থায় যাবে? তার মানে স্প্রিংকে তুই টানছিস, তোকে যে শক্তি লাগছে, লাগার একটাই কারণ, ওই স্যার সামনে স্প্রিংকে যখন টানছিস তোকে যে শক্তি লাগছে কেন? কারণ স্প্রিং এর মধ্যে এক প্রকার বল কাজ করছে, স্প্রিংটাকে বলছে আগের অবস্থায় ফিরে আয়। ওই যে তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে বল, সেটার নামই হচ্ছে রেস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল। বুঝতে পেরেছি না পারিস? তাহলে সংজ্ঞা আমরা এভাবে লিখবো, সরল দোলন সৃষ্টিকারী কোনো কণা বা পর্যাবৃত্ত গতি সৃষ্টিকারী কোনো কণাকে তার সাম্যাবস্থান থেকে কোনো দিকে নিয়ে গেলে কণাটিকে তার সাম্যাবস্থানে ফিরিয়ে আনার জন্য যে বিপরীতমুখী বলের কাজ করে সেটাকে বলা হয় কি? আবার অন্যভাবে বলতে পারি, স্যার ভারী লাগছে একটু বড় করে বললেন কেন? মাথা আমাদের ছোট্ট। তাহলে বলবো রেস্টোরিং ফোর্স হচ্ছে এমন এক ধরনের বল যেটা সরল দোলগতির ক্ষেত্রে, সরল দোলগতিতে সরণের বিপরীত দিকে কাজ করবে। দেখ সরণ করছে কোন দিকে? এদিকে। আর রেস্টোরিং ফোর্স কাজ করছে কোন দিকে? এক্স। সরণ হচ্ছে এদিকে, ফোর্স কাজ করছে এদিকে। বা সরল দোলন সৃষ্টিকারী কোনো কণাকে তার সাম্যাবস্থানে ফিরিয়ে আনার জন্য যে বল দায়ী তার নামই হচ্ছে কি? রেস্টোরিং ফোর্স। বিভিন্নভাবে বলা যায়, মূল থিম যদি চেঞ্জ না হয় নাম্বারের কোনো ডিফারেন্স হবে না। তাহলে লিখে থাকে সরল দোলন সৃষ্টিকারী কোনো কণা, সরল দোলন সৃষ্টিকারী কোনো কণা তার সাম্যাবস্থান থেকে কোনো দিকে নিয়ে গেলে কণাটিকে তার সাম্যাবস্থানে ফিরিয়ে আনার জন্য, কণাটিকে তার সাম্যাবস্থানে ফিরিয়ে আনার জন্য সরণের বিপরীতমুখী যে বল কাজ করে, সরণের বিপরীতমুখী যে বল কাজ করে সরণের বিপরীতমুখী যে বল কাজ করে তাকে আমরা কি বলবো? তাহলে
রেস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল। তাকেই স্যার রেস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল বলা হয়। দেখ ম্যাটারটা হচ্ছে কি, এই কোশ্চেনটা কত মার্কসে থাকে, তার জন্য বড় করে লিখালাম। একে যদি থাকে তোরা বলবি না কিচ্ছু, বলবি সরল দোলনের ক্ষেত্রে সাম্যাবস্থানে ফিরিয়ে আনার জন্য, কোনটাকে সাম্যাবস্থানে ফিরিয়ে আনার জন্য যে বল কাজ করে সেটা হচ্ছে রেস্টোরিং ফোর্স। আরও ভুলে গেছিস, ছবিটাকে মনে রাখবি, এই কোনটাকে এখানে নিয়ে আসার জন্য যে বল কাজ করে সেটার নাম কি, রেস্টোরিং ফোর্স। এটাকে তুই বানিয়ে বানাবি, যদি বাড়িয়ে সারিয়ে আলতা লিপস্টিক লাগিয়ে লিখবি। এখানে আর দুটো লাইন লিখে আজকে ছেড়ে দিবি, ক্লাস শেষ আজকে। দেখ 1 নম্বর কথা কি তোকে বলবে, তার আগে শুনবি। রেস্টোরিং ফোর্স এটা হলো একটা ফোর্স। এই ফোর্স মানে কি, বল। বল স্কেলার আছে না ভেক্টর আছে? মাথায় ফাটিয়ে দেবো। বল ভেক্টর আছে, তার মান অভিমুখ আছে, মানও আছে। বল আমি কাউকে ঠেলা দিলাম, মান আছে তো, কোনো দিকে তো যাবে, অভিমুখ আছে, তার ভেক্টর আছে। কারণ আমরা জানি বল ইকুয়াল টু এফ ইকুয়াল টু কি, হ্যাঁ ওটাও করতে পারিস। তাহলে এখন দেখ, তাহলে রেস্টোরিং ফোর্স যদি একটা ভেক্টর রাশি হয়, তাহলে ভেক্টর রাশি হলে তার মান থাকবে, তার দিক থাকবে। তোকে বলবে রেস্টোরিং ফোর্স কার সমানুপাতিক, তাহলে বলি সরণের সমানুপাতিক। যত টানবি বলটা তত তৈরি হবে। এটা স্প্রিংকে একটু টেনে ছাড়বি, হাতে একটু লাগবে, বেশি টেনে ছাড়বি আরও লাগবে, আরও টেনে ছাড়বি আরও লাগবে। তার মানে বলছে রেস্টোরিং ফোর্স সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক। আরেকটা হচ্ছে রেস্টোরিং ফোর্সের অভিমুখ হবে সবসময় সাম্যাবস্থানের দিকে বা সরণের বিপরীত দিকে। দুটো কথা লিখে ছেড়ে দে। তাহলে লিখ, রেস্টোরিং ফোর্স একটি ভেক্টর রাশি, রেস্টোরিং ফোর্স একটি ভেক্টর রাশি, রেস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল একটি ভেক্টর রাশি, এর মান ও দিক উভয় আছে। নিচে দেখ এ বি করে লিখবি। এ নাম্বার, রেস্টোরিং ফোর্সের মান বা রেস্টোরিং ফোর্স এই বলের মান কণাটির, রেস্টোরিং ফোর্স বা বল এর মান কণাটির সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক। রেস্টোরিং ফোর্স এর মান কণাটির সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক। সরণ যত বেশি হবে বল তত বেশি হবে। আর 2 নম্বর হচ্ছে এর অভিমুখ সরণের বিপরীত দিকে, এর অভিমুখ সরণের বিপরীত দিকে। 2 নম্বর হচ্ছে এর অভিমুখ সরণের বিপরীত দিকে।